আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সবাইকে নিয়ে আধুনিক বাংলাদেশ গড়তে চান প্রধান উপদেষ্টা। ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠার অঙ্গীকার। অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তে জন আকাঙ্ক্ষার প্রতিফলন নেই বলে তারেক রহমানের দাবি। আন্দোলনে আহতদের রাস্তায় নামা লজ্জাজনক মন্তব্য। আজিমপুরে ডাকাতির সময় অপহৃত শিশু 24 ঘন্টার মধ্যে মোহাম্মদপুরে উদ্ধার ও গ্রেফতার একজন। মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণের তথ্য। জলবায়ু সম্মেলনে আয়োজক আজারবাইজানের $1.2 বিলিয়ন বরাদ্দ। প্রযুক্তি উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের তাগিদ। এবং শুধু গ্রাম বাংলা নয়, শহরাঞ্চলেও নবান্ন উৎসবের আয়োজন। নতুন চালের পিঠাপুলির ধুম আর গান বাদ্যে সমৃদ্ধিকে আমন্ত্রণ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। সবাইকে সঙ্গে নিয়ে আধুনিক বাংলাদেশ গঠন করতে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বে অফ বেঙ্গল সংলাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর সোনারগাঁও হোটেলে 3 দিনব্যাপী বে অব বেঙ্গল সংলাপ এর প্রথম দিন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলো সহ বিভিন্ন দেশের 800 জন অতিথি অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে সবার শক্তির কারণে। এটি ছিল ছাত্রদের নেতৃত্বে এক বিপ্লব। This was a student-led revolution to bring down a fascist regime which ruled the country for the last 16 years. I welcome our international guest to a freshly emerged country, calling herself New Bangladesh. 100 days back, nearly 1,500 students, workers and common demonstrators were killed here by the old regime. Nearly 20,000 were wounded. Bangladesh has always been a land of dreams, hard work and unbreakable will. It is more so now, as the aspirations of the revolution are very fresh in every mind. অধ্যাপক ইউনূস বলেন, এই দেশ হবে সবার, এই দেশ হবে ন্যায় বিচারের। Is the work of millions of voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice and inclusion. অতিথিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা বাংলাদেশের রাস্তাগুলো ঘুরে দেখুন, আমাদের দেশের তরুণদের মনের ভাষা বুঝতে পারবেন। আয়োজক প্রতিষ্ঠান সিজিএস বলছে, এবারের আয়োজনে মোট 77টি সেশন অনুষ্ঠিত হবে। গবেষক, শিক্ষক, লেখক, সমরবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিক সহ বিভিন্ন পেশার ব্যক্তিত্বরা সেশনে অংশ নেবেন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বে অফ বেঙ্গল কনভারসেশন শিরোনামে আলোচনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভৌগোলিক অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র, ভারত এবং চীন সহ ক্ষমতাধর দেশগুলোর মনোযোগের কেন্দ্রে বাংলাদেশ। তাই বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে না পারলে এই সম্ভাবনা সবচেয়ে বড় হুমকি হয়ে যেতে পারে বলে মনে করেন তিনি। উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, অসত্য তথ্য এবং অপসাংবাদিকতা বন্ধ করতে না পারলে রাষ্ট্রের নিরাপত্তা, গণতন্ত্র সবই ঝুঁকিতে পড়ে যাবে। রিজভি নেওয়াজের রিপোর্ট।
সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS এর উদ্যোগে 3 দিনের সম্মেলন। প্রথম দিনে 4টি কর্ম অধিবেশনে ট্রাম্পের বিজয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব, আর্থিক খাত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য তথ্যের জোয়ারের মাঝে সাংবাদিকতা নিয়ে বিস্তর আলোচনা করেন দেশি বিদেশি বিশেষজ্ঞরা। আরও একটি আয়োজনে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা বলেন দুদেশের পেশাজীবীরা। তবে প্রতি পর্বের আলোচনায় বিরতির আগে বক্তব্য দেন একজন করে উপদেষ্টা। And we are a small country like Bangladesh. We are tossed between two, because China is as good friend with Bangladesh as any other country. For example, America, we have a very good relationship. Japan is one of the biggest donor of Bangladesh, and we have a very good relationship from the right beginning of the Bangladesh independence. And of course, the other countries, India is a big neighbor and a friendly country. So we are in fact torn in between the tussle that Quad and IPS has. উচ্চ মূল্যস্ফীতির সময়ে খাদ্য নিরাপত্তায় সরকারের উদ্যোগ তুলে ধরেন খাদ্য উপদেষ্টা। Though there is pressure of availability of the foreign exchange, the government is considering this as a priority issue. Harvesting of almond crops has already started. We have decided and given incentive prices to the growers and suppliers to encourage them to sell to government stock. এই সরকার গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করেছে দাবি করেন আইন উপদেষ্টা। At least in every 3 days there will be one big incidence of misinformation or disinformation about me. I would say disinformation, not misinformation, because these informations are spread with an intention to mislead people and to create instability. A couple of weeks ago there was a rumor in the social platform that me, with my children, with my wife, we are running away from Bangladesh and taking shelter in America. I first failed to understand why, after becoming an advisor of 3 ministries, somebody will run away from a country with all his family. I just failed to understand. বে অব বেঙ্গল কনভারসেশন আয়োজনটির উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তে মনে হচ্ছে তারা জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে না, যা ভালো মনে করছে তাই করছে। তিনি আরও বলেছেন, ভোটের বিষয়টি নিশ্চিত হলে জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় হবে। জুলাই অগস্টের আন্দোলনে আহতদের বিক্ষোভের বিষয়ে লজ্জাজনক মন্তব্য করে তিনি বলেছেন, সরকারকে অগ্রাধিকার নির্ধারণে ভুল করলে চলবে না। রাহুল রায়ের রিপোর্ট। রাজধানীতে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেবের ৩য় জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। অন্যান্য কর্মসূচির মতো এতেও লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জেটেবের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সমৃদ্ধ বাংলাদেশের জন্য দক্ষ জনশক্তি গড়ায় বিনিয়োগের আহ্বান জানান তিনি। কথা বলেন সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে। যে রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। জুলাই আগস্টের যেই গণ অভ্যুত্থান, হাত পা কান চোখ বিভিন্ন অঙ্গহানি হয়েছে, আহতরা সুচিকিৎসার দাবি নিয়ে 2 দিন আগে আমরা দেখেছি যে যেভাবে হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে, প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য এটা একটা অত্যন্ত লজ্জাকর দৃশ্য। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম, এটার যে উঠানামা যেভাবে করছে, এই বিষয়টাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে কত নম্বরে আছে। সরকার এবং জনগণের আস্থার সম্পর্ক তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জন আকাঙ্ক্ষার, জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। অনেক অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না।
জনগণ যখন বুঝবে যে হ্যাঁ সত্যিকারভাবে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, স্বাভাবিকভাবেই তাদের সাথে জনগণের সম্পর্কটা দৃঢ় হবে। তারেক রহমান বলেছেন, এই সরকারের সাফল্য সবার বিবেচিত না হলেও ব্যর্থতার দায় সবার নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সকল কাজ রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। মুক্তিপণের উদ্দেশ্যে রাজধানীর আজিমপুরে ৮ মাস বয়সী শিশুকে অপহরণ করেছিল একটি চক্র। তবে মুক্তিপণ চাওয়ার আগে ২৪ ঘন্টার মধ্যে ধরা পড়ে তারা। সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে, বিশেষ অভিযানে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণকারী চক্রের সদস্য ফাতেমা আক্তার শাপলাকে গ্রেফতার করেছে র্যাব। ঘটনায় জড়িত সুমন, রায়হান ও হাসান নামে আরও ৩ জনকে শনাক্ত করা গেলেও অপর এক নারীকে এখনও শনাক্ত করা যায়নি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। 15ই নভেম্বর সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে লালবাগ টাওয়ারের পাশের গলিতে এক নারীর বাসায় ডাকাতির পর তার ৮ মাস বয়সী শিশুকে অপহরণ করা হয়। সিসিটিভির ফুটেজে দেখা যায়, বাসার গেট খুলে 2 ব্যক্তিকে প্রবেশ করান এক নারী। এর কিছুক্ষণ পর একই বাসায় আসেন আরও একজন। কিছু সময় পর দেখা যায়, মায়ের কোল থেকে একটি শিশুকে ছিনিয়ে নিচ্ছেন সেই নারী। এরও কয়েক মিনিট পর লুণ্ঠিত মালামাল ও শিশুটিকে নিয়ে অভিযুক্তদের বের হয়ে যেতে দেখা যায়। ডাকাতি করতে গিয়ে 8 মাসের শিশুকে অপহরণের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করে। এ ঘটনার পর তদন্তে নামে র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে শুক্রবার রাতেই রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। ভিকটিম 8 মাস বয়সী জাইফা, তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যখন তাদেরকে এই মেয়েটাকে তার বাসা থেকে নিয়ে যাওয়া হয়, সেই বাসায় কিন্তু বাসা থেকে প্রায় 1,70,000 টাকা, 6 থেকে 7 ভরি স্বর্ণ এবং বেশ কিছু দামি ঘড়ি সেখান থেকে নিয়ে যাওয়া হয়। র্যাব বলছে, 1 সপ্তাহ আগে পরিচয় গোপন করে ভুক্তভোগী ওই নারীর বাসায় সাবলেট হিসেবে ওঠে এই চক্র। অপহরণকারী চক্রের যে মহিলার কথা আমি বলছি, যে শাপলা, তিনি তার সহযোগী 3 জন, তার চাচাতো ভাই পরিচয় এবং গ্রাম থেকে কিছু চাল নিয়ে আসবে এই কথা বলে 3 জন ছেলেকে সেই বাসায় নিয়ে আসেন এবং দরজা খুলে তাদেরকে ভিতরে প্রবেশ করান। অপহরণকারী চক্রের যে নারী সদস্য, তার দেওয়া তথ্য মতে তাদের নাম হচ্ছে সুমন, রায়হান এবং হাসান। এই সুমন এবং রায়হান মূলত বাসার ভিতরে প্রবেশ করেন এবং তাদের কাছ থেকে, সেই ভিকটিমের মায়ের কাছ থেকে এই 8 বছর জাইফা বা মেয়েকে তারা ছিনিয়ে নেন, অপহরণ করে তার কাছ থেকে মুক্তিপণ হিসেবে টাকা আদায় করে তাদের উদ্দেশ্য ছিল। অপহরণের ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে র্যাব। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ভবিষ্যতের নিরাপদ আবাস নিশ্চিতে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ হিসেবে সবুজ প্রকল্পে $1.2 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে আজারবাইজান। সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনায় সংকট মোকাবেলায় পরিবেশ বান্ধব প্রযুক্তি, উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যাপক বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে। বৈশ্বিক উষ্ণতা নিরসনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে বিক্ষোভ করেছেন পরিবেশবাদীরা। আজারবাইজানের বাকু থেকে বিস্তারিত জানাচ্ছেন আলিম আল রাজি। সময়ের সাথে পাল্লা দিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে সভ্যতা ও তথ্য প্রযুক্তি। এগিয়ে যাওয়ার মিছিলে প্রাণ প্রকৃতিকে বাদ দেয় হুমকিতে পুরো সভ্যতা। সংকট সমাধানে আলোচনায় কেন্দ্রে তাই পরিবেশ বান্ধব প্রযুক্তি বন্দনা। উন্নয়নের বিপরীতে টেকসই উন্নয়ন নিশ্চিতে আজারবাইজানের বাকুতে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে উঠে এসেছে ধরিত্রী রক্ষায় নয়া উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহারের বাধ্যবাধকতা। এমন বাস্তবতায় বাংলাদেশ প্যাভিলিয়নের সাইড ইভেন্টে অভিযোজন, প্রশমন আর জাস্ট ট্রানজিশন নিশ্চিতে বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ দেশগুলোতে ন্যায্যতার ভিত্তিতে অর্থায়নে গুরুত্ব আরোপ করা হয়। এই নেগোসিয়েশন কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য আমরা 9টি নেগোসিয়েশন টিম আমরা করেছি। সেখানে ক্লাইমেট এক্সপার্টরা আছেন, ফিনান্স এক্সপার্ট যারা আছেন ওরাও আছেন। এখানে কয়েকটি সাইড ইভেন্ট আমাদের অনুষ্ঠিত হবে বিভিন্ন বিষয়ভিত্তিক। উন্নয়নশীল দেশগুলো মূলত $1.3 ট্রিলিয়ন চেয়েছে প্রতি বছর ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন, মিটিগেশন, লস অ্যান্ড ড্যামেজ। অর্থায়নটার গুণগত মান কী হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। যেমন আমরা বলছি যে
অ্যাডাপ্টেশনের জন্য গ্র্যান্ড বেসড, লস অ্যান্ড ড্যামেজের জন্য গ্র্যান্ড বেসড, মিটিগেশনে হাইলি কনসেশনাল রেট, আলোচনা হচ্ছে। এখন তো আলোচনা শুরু হয়েছে, কয়েকদিন হয়েছে, ডিসিশন পর্যায়ে এখনো আসেনি। সভ্যতা রক্ষায় প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ নিশ্চিতে সব পক্ষের সমন্বিত পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের। পরিবেশ বান্ধব প্রযুক্তি, ডিজিটালাইজেশনের ব্যাপারে এসছে, ইনোভেটিভ ডিজিটালাইজেশনের কথা উঠেছে, এবং এআই টেকনোলজি বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এর পাশাপাশি একটি ব্যাপার লক্ষণীয় যে এই প্রথম সপ্তাহে 13টি দেশের প্রধান নেগোশিয়েটর মন্ত্রী পর্যায়ে তাদের কিন্তু দেখা যায়নি খুব একটা। 13টি দেশ, এই 13টি দেশের মধ্যে ইউএসএ, ফ্রান্স, চায়না, ইন্ডিয়া। তো এর বাইরেও অন্যান্য বড় দেশগুলোও আছে যারা এই সম্মেলনে এখনও যোগ দেয়নি। তাদের অনুপস্থিতির কারণে এই সম্মেলনটি একটু নিষ্প্রভ হয়ে গেছে। তো সেখান থেকে আমি জানি না আমরা কতটুকু কি আমাদের প্রাপ্তি হবে এই সম্মেলন থেকে, তবে আগামী সপ্তাহে আমরা হয়তো বুঝতে পারবো এই কপ কোন দিকে যাচ্ছে। আলোচনা, প্রস্তাবনা ও নানা প্রতিশ্রুতি সত্ত্বেও জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধির বাস্তবতায় বিভিন্ন কর্মসূচি ও বিক্ষোভ করেছেন পরিবেশবাদীরা। উচ্চ পর্যায়ের আলোচনায় ব্যাপক গুরুত্ব পেয়েছে বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা ও 2050 সালের মধ্যে নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জন। আর সেই লক্ষ্যমাত্রা পূরণের প্রয়োজন পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যাপক উদ্ভাবন, প্রসার ও ইতিবাচক বিনিয়োগ। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজি, চ্যানেল আই। পয়লা অগ্রহায়ণে গ্রাম বাংলা এমনকি শহর অঞ্চলেও আয়োজন করা হয়েছে নবান্ন উৎসবের। নতুন চালের পিঠাপুলির ধুম আর গান বাদ্যে আমন্ত্রণ জানানো হচ্ছে সমৃদ্ধিকে। শাইখ সিরাজের রিপোর্ট। দেশবাসী দেশি দানের জাতের কথা আমি যাই বলি, রাসপাল গোপুর লতিফ সাই মুড়ি তৈরি ভাত তুরির চাই। অগ্রহায়ণের প্রথম দিনে আমনের নূতন ধানে নবান্ন উৎসব কৃষক পরিবারের আদি ঐতিহ্য। তবে এখন যতখানি না গ্রামে উৎসবের দেখা মেলে, তার চেয়ে বেশি দেখা যায় শহরের মানুষের উদযাপনে। মানিকগঞ্জের কাউটিয়া গ্রামের দেলোয়ার জাহান প্রতি বছর আয়োজন করেন নবান্ন উৎসবের। এখানে 6 বছর ধরে হয়, আমরা সবসময় নবান্ন করি এবং এইটা আমার মায়ের কাছ থেকে দেখছি। যখন প্রথম ধান কাটা শুরু হয় এই অগ্রহায়ণে, কার্তিক অগ্রহায়ণ এই সময়টাই, তো ধান কাটলেই মা ওই নতুন ধানের পায়েস, পিঠা। আজকের নবান্নর বিষয়ে সারা বাংলাদেশ থেকে কৃষকরা আসবেন, প্রস্তুতি চলছে না ওদের খাওয়া দাওয়ার জন্য। এই ঘরে অতিথিরা থাকে, যারা বাইরে থেকে আসে তারা থাকে তাদের জন্য। এইটা আমাদের থাকার ব্যবস্থা। এখানে কৃষকদের ক্লাস করেন না? হ্যাঁ, মানে জৈব কৃষি নিয়ে আপনি কাজ করেন? প্রাকৃতিক কৃষি, সব দেশি আমন ধান। আচ্ছা, এগুলি সবই আমন ধান। হ্যাঁ, এটা ঢ্যাপো ধান। এই কৃষক যারা আসবেন তারা এখানেই সমবেত হবে। বাউলদের দল আসবে, আর কৃষকরা যারা ধান কাটতে কাটতে গান করতো ওই সব কৃষকরা আসবে, গান করবে। আপনার কাছে ধানের কতগুলো জাত আছে? আমনের সময় এই মুহূর্তে আমাদের 16 ধরনের খেতে আছে, 16 ধরনের। এগুলি কি সব আদি জাত? সব আদি জাত। দেশের বিভিন্ন জেলায় উপর্যুপরি বন্যায় এবার অনেক কৃষক পরিবারেই থাকছে না নবান্নের উৎসব। উদ্যোক্তা কৃষক দেলোয়ার বলছেন, দেশের সব কৃষকের সঙ্গে ভাগ করে নিতে চান উৎসবের আনন্দ। নবান্ন আগের মতো না থাকার একটা প্রধান কারণ হচ্ছে আমাদের আদি ধান হারিয়ে যাওয়া। এটা হচ্ছে প্রথম কারণ। কারণ বন্যা, ঝড় যাই হোক না কেন আদি ধানটা টিকে থাকতো, কিন্তু আদি ধান নেই। এই কারণেই যে অঞ্চলগুলো বাংলাদেশে সাম্প্রতিক সময় বন্যা হয়েছে, ওই অঞ্চলগুলোতে অনেক কৃষক, অনেক পরিবার, হাজার হাজার পরিবার যারা এই সময়ে তাদের ঘরে ধান উঠবে না, তাদের মনে আনন্দ নেই, তারা নবান্ন করতে পারবে না। হেমন্তের প্রথম দিনে নবান্নের এই উৎসব চিরায়িত বাংলার এক আদি অকৃত্রিম রূপ। তবে এবছর অনেক কৃষক পরিবারের মাঝেই থাকবে না এই আনন্দের উৎসব আর পিঠাপুলির ধুম। আমরা যেন প্রতিটি পরিবার, বাংলার প্রতিটি মানুষ নবান্নের উৎসবকে সবসময় আগের মতো বরণ করতে পারি, এমনই প্রত্যাশা থাকবে সবার জন্য। মানিকগঞ্জের কাউটিয়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবার রয়েছে আই স্পোর্টস।
বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ক্রেইগ বাফেটকে অধিনায়ক করে গড়া স্কোয়াডে ইনজুরির কারণে সুযোগ পাননি অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। দলে নেই গুরাকেশ মোটি। সহ অধিনায়কের দায়িত্ব নিয়ে দলে ফিরেছেন পেসার আলজারি জোসেফ, ফিরেছেন কেভিন সিনক্লেয়ার ও পেসার অ্যান্ডারসন ফিলিপস। 22 নভেম্বর থেকে অ্যান্টিগায় শুরু হবে উইন্ডিজ বাংলাদেশের 2 ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে রবিবার বাংলাদেশ 2 দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচিত একাদশের বিপক্ষে। টেস্ট সিরিজ শেষে 8 ডিসেম্বর সেন্ট কিটসে 3 ম্যাচের ওডিআই এবং 15 ডিসেম্বর থেকে সেন্ট ভিনসেন্টে 3 ম্যাচের টি20 সিরিজ শুরু হবে। সংসদ ভবন এলাকায় শারীরিক প্রতিবন্ধীদের জন্য শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে খেলার মাঠ উদ্বোধন করে তিনি বলেন, দেশজুড়ে 220টির বেশি উপজেলা স্টেডিয়াম নির্মাণ করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি স্টেডিয়ামের নাম সেই উপজেলার জুলাই-অগস্ট আন্দোলনের শহীদদের নামে নামকরণ করা হবে। ইতিমধ্যে কয়েকটি স্টেডিয়ামের নাম রাখা হয়েছে শহীদদের নামে। অলরাউন্ডার সাকিব আল হাসানের দেশের হয়ে খেলার প্রসঙ্গটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও তার নির্বাচকদের সিদ্ধান্তের ব্যাপার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। দেখেন, ক্রিকেট বোর্ড একটা অটোনমাস বডি। আমি আমার পরামর্শ দিতে পারি এবং আমি যখন সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো তখন আমি আমার সেই পরামর্শ দিয়েছি, আপনারা জানেন, এবং ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। সামনের দিকে ক্রিকেট বোর্ড অটোনমাসলি এই সিদ্ধান্তগুলো নিবে অবশ্যই। সেক্ষেত্রে আমার যে কোনো পরামর্শ যদি ওই সময়ের প্রেক্ষিতে দেওয়ার মতো থাকে আমি তাদেরকে সেটা জানাবো। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন BO এর সভাপতির দায়িত্ব নিয়ে কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সাফ উইমেন্স ফুটবল টুর্নামেন্ট জয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা, কোটি টাকার অর্থ পুরস্কার দেয়া এবং আগামী বছর বাংলাদেশ গেমস আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে অ্যাসোসিয়েশনের বোর্ড রুমে সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর সেনাবাহিনী প্রধান কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলাপ করেন। BOA এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে সাফ জয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে। এছাড়া কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভায় 2025 সালে অনুষ্ঠেয় বাংলাদেশ গেমস আয়োজনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। এবার অন্যান্য খবর। বিপ্লবে অংশ নেয়া সব রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করার কথা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর পুরানা পল্টনে অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিনের কার্যক্রম ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সুনির্দিষ্ট গাইডলাইন প্রকাশের দাবি জানান। তিনি বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত মুস্তফা সরওয়ার ফারুকীকে উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করতে হবে। সমমনা ইসলামী দলের সাথে আলোচনা চলছে উল্লেখ করে দেশের কল্যাণে যারা কাজ করবে তাদের সঙ্গে জোট করার কথাও জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। লেবাননে ইসরায়েলি হামলায় 12 চিকিৎসক সহ 59 জন নিহত। ফিলিস্তিনিদের প্রতি ন্যায় বিচারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আহ্বান। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নতুন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের 100 দিন সফলতা ও চ্যালেঞ্জ নিয়ে রাজধানীতে সেমিনার হয়েছে। প্রফেসর কে আলী ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে বক্তারা নতুন বাংলাদেশে বিভিন্ন প্রত্যাশা তুলে ধরেন। একই সাথে দেশে যেন আবার ফ্যাসিবাদের জন্ম না হয় সেই বিষয়েও লক্ষ্য রাখতে বলেন তারা। বক্তারা বলেন, বর্তমান সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো তাদের সফলভাবে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রতিদিনই বাংলাদেশের সংস্কার করা প্রয়োজন। রাজধানীতে IBTV US এর গোল টেবিল বৈঠকে তিনি বলেন, প্রবাসে থেকে যারা আন্দোলন করেছেন তাদেরও সম্মান জানানো প্রয়োজন। প্রবাসীদের যথাযথ সম্মান দেওয়ার দাবি জানান তিনি। মান্না আরও বলেন, প্রবাসে যাওয়ার সময় মানুষ অনেক সিন্ডিকেটের মধ্যে পড়ে, এসব সিন্ডিকেট ভাঙতে হবে। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ।
লেবাননের আলবেক জেলার দৌরেস গ্রামে বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় 12 জন প্যারামেডিক নিহত হয়েছেন। স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি জড়িত এসব ব্যক্তি নিহত হওয়ায় ঘটনার শোক জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র মহাপরিচালক টেড্রোস অ্যাডহানম গ্যাব্রিয়েসুস। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 24 ঘণ্টায় আরও 59 লেবানিজ নিহত ও 182 জন আহত হয়েছেন। এছাড়া গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। উত্তর গাজার বেইত লাহিয়ায় বিমান হামলায় শিশুসহ 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 43,764 জনে। ইসরায়েলের কোনো স্বীকৃতি নেই উল্লেখ করে ফিলিস্তিনিদের প্রতি ন্যায় বিচারের দাবি জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। মাতৃভাষা বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়ালিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের চট্টগ্রাম বিভাগের বাছাই পর্ব হয়েছে। চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাছাই পর্বে অংশ নেন কয়েক হাজার শিক্ষার্থী। ইস্পাহানি গ্রুপের কর্মকর্তারা বলেছেন, নতুন প্রজন্মের শিশু কিশোরদের এ প্রতিযোগিতায় ব্যাপক সাড়া দেওয়ার বিষয়টি খুবই আশাব্যঞ্জক। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্যে রাজীব আহমেদের রিপোর্ট। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ষষ্ঠবারের মতো ইস্পাহানি টি লিমিটেড আয়োজন করেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। চট্টগ্রাম বিভাগের অডিশনে অংশ নিতে শনিবার সকালে চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপস্থিত হন কয়েক হাজার শিক্ষার্থী। বাংলাবিদে অংশগ্রহণ করার ফলে আমাদের যে মেধার উন্নতি হয়েছে তাই আমাদের কাছে অনেক বড় বিষয়। অনেক একটা ভালো লাগতেছে। আর বাংলাবিদ প্রোগ্রামটা অনেক প্রোগ্রামের থেকে একদম সম্পূর্ণ ভিন্ন। বাংলাবিদে অংশগ্রহণ করেছি, এটা আমার অনেক ভালো লাগতেছে। ষষ্ঠ শ্রেণীর ছাত্র আমি, তো বাংলাবিদে এসেছি আর কি। আমাদের বাংলার আরো প্রসার ঘটবে, আমাদের শিক্ষা প্রসার হবে। বাংলা প্রসার করার একটা যোগ্য স্থান। বাংলাবিদের একটা বড় উদ্যোগ, যেখানে আমরা বাংলাকে নতুনভাবে জানতে পারবো, নতুনভাবে বাংলাকে জেনে বাংলা আরও প্রসার করতে পারবো। দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে এবং পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে ষষ্ঠবারের মতো আয়োজন ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতা। ইস্পাহানি গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় টিভি রিয়েলিটি শো ইস্পাহানি বাংলাবিদ। ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ বাংলাদেশের সবচেয়ে বড় নিবন্ধনের দিক থেকে টিভি রিয়েলিটি শো। সুতরাং এর মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারি যে আমাদের নতুন প্রজন্মের যে শিশু কিশোররা আছে তারা কিন্তু এই ব্যাপারে অনেক উৎসাহী, নয়তো আমরা এত সাড়া পেতাম না। নতুন প্রজন্মকে শুদ্ধ বাংলায় কথা বলা, সঠিক ব্যাকরণের প্রয়োগ এবং সঠিক বাংলা লেখায় অনুপ্রাণিত করার জন্য বাংলাবিদের এই প্রয়াস। জমজমাট এই প্রতিযোগিতা সম্প্রচার করা হয় চ্যানেল আয়ের পর্দায়। বাঙালি জাতীয়তাবোধ যেটা ভাষার উপর দাঁড়িয়ে আছে, সেটার মৌলিক ধারাটাকে বেগবান রাখার জন্য যে আয়োজন, এটার সাথে যারা জড়িত তারা সবাই মৌলিক কাজ করছে এবং সেরা কাজটা করছে। ইস্পাহানি বাংলা ভাষার জন্য মানুষকে যে আকৃষ্ট করতে পারছে এবং ছাত্রছাত্রীরা যে এটার প্রতি প্রবলভাবে আকর্ষণ বোধ করে এবং এটার প্রতি মনোযোগী হচ্ছে, ভাষায় তাদের যে গঠন এবং যে চর্চা, তা দেখে আমরা সত্যি অভিভূত। ইস্পাহানি পরিবার বাংলার ভাষার উৎকর্ষ সাধনে যে কাজটা শুরু করেছিল, এটা মনে হচ্ছে যে আস্তে আস্তে অনেক বেগবান হচ্ছে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তী ও আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। ঢাকায় মূল পর্ব শেষে দেশসেরা বাংলাবিদ জিতে নেবে 10 লাখ টাকার মেধাবৃত্তি ও দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে 3 লাখ ও 2 লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়াও প্রথম 10 জন প্রতিযোগী পাবেন একটি ল্যাপটপ ও ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য 50,000 টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি। রাজীব আহমেদ, চ্যানেল আই। অটিজম সম্পর্কে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পদাতিক নাট্য সংসদ দেশব্যাপী মঞ্চনাটক প্রেরণা প্রদর্শন করছে। এরই ধারাবাহিকতায় সন্ধ্যা 6:30টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রেরণা নাটকটির 18তম প্রদর্শন করা হয়। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন সাবিল রেজা চৌধুরী। প্রদর্শনীতে সুইড বাংলাদেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও অংশগ্রহণ করে। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার।
বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। রাজধানীর পল্লবীতে ঋণের টাকা শোধ করতে না পেরে বাবার 2 সন্তানকে হত্যা, পরে নিজে আত্মহত্যার চেষ্টা। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। রাজধানীর পল্লবীতে জোড়া খুনের ঘটনা ঘটেছে। ঋণের টাকা শোধ করতে না পেরে 2 সন্তানকে হত্যা করেছে বাবা, পরে নিজে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। রিয়াজ ইসলামের রিপোর্ট। দীর্ঘদিন ধরে ঋণে জর্জরিত আহাদ রোজিনা দম্পতি 2 সন্তানকে নিয়ে পল্লবীর বাইগারটেক এলাকায় ভাড়া থাকতেন তারা। শুক্রবার ঋণের 3 লাখ টাকা পরিশোধ করতে পাওনাদাররা বাসায় এসে চাপ দিলে আহাদ ও রোজিনার ঝগড়া হয়। এর জের ধরে 2 সন্তানকে হত্যা করে বাবা। প্রতিদিন কিন্তু 2 বাচ্চা আমার সাথেই আমার সাথে করে নিয়ে যাই। আজকে ও যখন বাসায় তো আমার বললাম যে আসো তোমরা আমার সাথে, তো ওর আব্বু বলতেছে যে না, আজকে আমি বাসায় আসছি, তাকুক আমার কাছে, তুমি যাওগা। তোমার বাবা যখন বলতেছে তো আমি তো আর জোর করে নিতে পারি না। তা আমি আচ্ছা তুমি তাকো, আমি যা জায়গা পাক করে রেখে আসি। 9:30 করতে বের হয়েছি, 10:30 বাজে আমার কাছে খবর গেছে যে 2টারে জবাই করে আছে। প্রত্যক্ষদর্শীরা জানান অচেতন অবস্থায় 2 ছেলে ও তাদের বাবাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান তারা। তো নানা চিৎকার পাইরা মানুষ লোকজন জগাইছে, জগানোর পরে ওরা যখন এটি দেখছে আমার আশেপাশের লোক যাতে পলায় যেতে না পারে এই জন্য গেট লাগাই দিচ্ছে। তারপর ওনার শ্বশুরকে দেখে নিজের গলা নিজে ছুরি চালা দিছে, সাথে সাথে উনি ওইখানে পড়ে গেছে। পল্লবী থানার ওসি বলেন আর্থিক অনটনের কারণে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঋণগ্রস্ত থাকার কারণে তাদের মধ্যে কলহ ছিল, ঋণগুলো সঠিক মতো পরিশোধ করতে পারছিলেন না। এই জন্য এই ঘটনাকে কেন্দ্র করে সে তার 2 ছেলেকে, রুহানি 7 বছর এবং নুসরাত মুসা 3 বছর, তাকে গলা কেটে হত্যা করে। শিশু 2জনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। অটিজম সম্পর্কে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পদাতিক নাট্য সংসদ দেশব্যাপী মঞ্চ নাটক প্রেরণা প্রদর্শন করছে। এরই ধারাবাহিকতায় সন্ধ্যা 6:30টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রেরণা নাটকটির 18তম প্রদর্শন করা হয়। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন সাবিল রেজা চৌধুরী। প্রদর্শনীতে সুইড বাংলাদেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও অংশগ্রহণ করে। দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে যুবদলের কর্মসূচিতে তিনি বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, তাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে। চট্টগ্রামের বিপ্লব উদ্যানে আয়োজিত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়র ড. শাহাদাত হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ অন্যরা। সমাবেশ শেষে যুবদলের একটি পদযাত্রা কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে শেষ হয়। দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য, অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও র্যালি করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির মিরপুর থানার নেতাকর্মীরা। বিকেলে মিরপুর 10 নম্বরে সাবেক কাউন্সিলর কাজী আলী ইমাম আসাদের নেতৃত্বে মিছিলটি ফুলবাগান ক্লাবের সামনে থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসরদের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত রয়েছে বিএনপির নেতাকর্মীরা। জাতীয় প্রেস ক্লাবে অতিরিক্ত সাধারণ সভা হয়েছে। প্রেস ক্লাব মিলনায়তনে সাধারণ সভায় ক্লাবের সার্বিক পরিস্থিতি, নির্বাচন ও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সে সময় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। চতুর্থ আন্তঃ ক্লাব স্পোর্টস কার্নিভাল করছে গুলশান ক্লাব। আগামী 21শে নভেম্বর থেকে 28শে নভেম্বর অনুষ্ঠিত হবে গুলশান ক্লাব অলিম্পিয়াড 2024। গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেস হলে সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
অফিসিয়াল জার্সি উন্মোচন করেন গুলশান ক্লাবের সভাপতি আনোয়ার রশিদ এবং অলিম্পিয়াড আয়োজক কমিটির চেয়ারম্যান মিনহাজ কামাল খান। এবারে অলিম্পিয়াডে 14টি ক্রীড়া শাখার 18টি দলে 16টি ক্লাবের প্রতিনিধিত্বকারী 650 জনের বেশি প্রতিযোগী অংশ নেবেন। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত প্রশাসনিক সংস্কার ও উন্নয়ন বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক সেমিনার রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে বিগত 15 বছরের বেশি সময় রাজনৈতিক আক্রোশের শিকার হয়ে পদ বঞ্চিত কর্মকর্তারা তাদের প্রতি বৈষম্যের কথা তুলে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তারা বলেন, দেশ ও জাতিকে সমৃদ্ধ করে এর সুফল পেতে প্রশাসন ক্যাডারকে রাজনৈতিক চালিকা শক্তির বাইরে রাখা উচিত। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের আরও দায়িত্বশীল আচরণ করার প্রতি তাগিদ দেওয়া হয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষমতা কারণেই। রাজধানীতে ল রিপোর্টার্স ফোরাম আয়োজিত কেমন সংবিধান চাই শিরোনামে আলোচনা সভায় তিনি বলেন, পঞ্চদশ সংশোধনী বাতিল হলেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে এমন ধারণা ভুল। সংবিধান কেবল আইনজ্ঞদের বিষয় নয় মন্তব্য করে বদিউল আলম মজুমদার বলেন, নানা সংশোধনের মাধ্যমে সংবিধানকে নষ্ট করা হয়েছে, এজন্য তৃণমূল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলেন তিনি। সংবিধান সংস্কারে 32টি প্রস্তাব দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংবিধান সংস্কার কমিশনের লিখিত প্রস্তাব চাওয়ার পরিপ্রেক্ষিতেই এমন প্রস্তাব দিয়েছে দলটির নীতি নির্ধারণী পরিষদের বৈঠকে প্রস্তাবগুলো নেওয়া হয়েছে। বৈঠক শেষে রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ সংবিধান সংস্কারের প্রস্তাব বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তাদের প্রস্তাবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার বিষয় উঠে এসেছে। ফরিদপুরের চর ভদ্রাসন বাজারে একটি মার্কেট ভবনে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যার পর 20 থেকে 25 জনের একটি দল দেশীয় অস্ত্রসহ মার্কেটে হামলা চালিয়ে বেশ কিছু দোকান ভাঙচুর করে। পরবর্তীতে পুলিশ এসে বিজয় শেখ, রায়হান হোসেন বাবু ও রাজু মণ্ডল নামের 3 জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। এর আগে শুক্রবার দুপুরে আরেকটি সন্ত্রাসী দল মার্কেটে ভাঙচুর ও লুট করে। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবর। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফরিদপুরের চরভদ্রাসন বাজারে একটি মার্কেট ভবনে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যার পর 20 থেকে 25 জনের একটি দল দেশীয় অস্ত্রসহ মার্কেটে হামলা চালিয়ে বেশ কিছু দোকান ভাঙচুর করে। পরবর্তীতে পুলিশ এসে বিজয় শেখ, রায়হান হোসেন বাবু ও রাজু মণ্ডল নামের 3 জনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কলেজ অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড রংপুর রিজিয়ন কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি কর্নেল মামুনুর রশিদ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক মঞ্চায়িত হয়। এবার রয়েছে খেলার খবর। ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সবাইকে নিয়ে আধুনিক বাংলাদেশ গড়তে চান প্রধান উপদেষ্টা। ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠার অঙ্গীকার। অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তে জন আকাঙ্ক্ষার প্রতিফলন নেই বলে তারেক রহমানের দাবি। আন্দোলনে আহতদের রাস্তায় নামা লজ্জাজনক মন্তব্য। আজিমপুরে ডাকাতির সময় অপহৃত শিশু 24 ঘন্টার মধ্যে মোহাম্মদপুরে উদ্ধার ও গ্রেফতার 1 জন। মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণের তথ্য। জলবায়ু সম্মেলনে আয়োজক আজারবাইজানের $1.2 বিলিয়ন বরাদ্দ। প্রযুক্তি উদ্ভাবন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগের তাগিদ।
এবং শুধু গ্রাম বাংলা নয়, শহরাঞ্চলেও নবান্ন উৎসবের আয়োজন। নতুন চালের পিঠাপুলির ধুম আর গান বাদ্যে সমৃদ্ধিকে আমন্ত্রণ। প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।